সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ গ্লোবালাইজেশন, রিজিয়নালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অর্থাৎ বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ। এই কোর্সের প্রথম অধ্যায় থেকে আমরা আজকের আলোচনাটি করব। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আশরাফুল আজিজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই কোর্সের কোড হচ্ছে 24-19-15 অর্থাৎ 241915। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে সেটি হচ্ছে আঞ্চলিকতাবাদ কী এটি বলতে পারবে, সার্ক কী এ সম্পর্কে বলতে পারবে বা সার্ক সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা তারা লাভ করতে পারবে, সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে, সার্কের সফলতা ব্যর্থতা তালিকা প্রস্তুত করতে পারবে, আঞ্চলিকতাবাদ ও বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে ওঠার একটি বিশেষ ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব পরিস্থিতিতে অনেকগুলি আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন ইইউ, আসিয়ান, বিমস্টেক, সার্ক, নেটো, নাফটা, নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমান বিশ্ব রাজনীতিতে আঞ্চলিক সংগঠনসমূহের ভূমিকা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের পরাশক্তি থেকে শুরু করে সকল দেশই বিশ্বশান্তি সহ নিজেদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সুবিধার জন্য বিভিন্ন আঞ্চলিক সংস্থা গড়ে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংগঠনের উদ্ভব হতে থাকে, আর সেই অর্থেই বিশ্ব রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভব ঘটে। বিশ্বের কোনো একটি অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষামূলক বা সাধারণ স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সহযোগিতাকেই আঞ্চলিক সহযোগিতা নামে অভিহিত করা যায়। এরূপ সহযোগিতা কোনো সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই রূপ লাভ করে, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতা কোনো রকম সাংগঠনিক কাঠামো ছাড়া কোন পারস্পরিক সহযোগিতা বা আঞ্চলিক কোনো সহযোগিতা করার কোনো সুযোগ থাকে না। বর্তমান বিশ্বায়িত আন্তর্জাতিক রাজনীতির পটভূমিকায় যে সমস্ত আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে সেগুলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটি বিশেষ করে পশ্চিম ইউরোপের সবগুলি রাষ্ট্রকে সম্পৃক্ত করে গড়ে উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে গড়ে উঠেছে আসিয়ান, দক্ষিণ এশিয়ায় সার্ক, আফ্রিকায় গড়ে উঠেছে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, আরও রয়েছে বিমস্টেক, নাফটা, নেটো ইত্যাদি। এই সংস্থাগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক। আঞ্চলিকতাবাদের মূল স্পিরিট হল পিসফুল কোঅপারেশন অ্যান্ড কোএক্সিস্টেন্স অর্থাৎ শান্তিপূর্ণ সহযোগিতা ও সহাবস্থান। এই আঞ্চলিকতাবাদ বিষয়টিকে আমরা একটু ভালো করে বুঝতে হলে দেখতে হবে যে এই আঞ্চলিকতাবাদ সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকগণ কী মতবাদ বা বক্তব্য পেশ করেছেন। আঞ্চলিকতাবাদ হলো দ্য থিওরি অর প্র্যাকটিস অফ রিজিওনাল রেদার দ্যান সেন্ট্রাল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন অর ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল ফ্যাসিলিটেশন। এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে। আসল কথা হলো প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক বিষয়ে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি বা ভাবনাকে অগ্রাধিকার না দিয়ে সম্পর্কিত আঞ্চলিক ভাবনাকে প্রাধান্য দেওয়ার নামই হলো আঞ্চলিকতাবাদ।
অর্থাৎ কোনো একটি অঞ্চলের কতগুলি রাষ্ট্র যখন আন্তর্জাতিকভাবে সমগ্র বিশ্বকে প্রাধান্য না দিয়ে কেবল নিজেদের মধ্যকার সমস্যাগুলি সমাধান করবার জন্য নিজেদের মধ্যকার পরস্পরের সহযোগিতার মাধ্যমে তাদের সংশ্লিষ্ট রাষ্ট্রগুলিকে এগিয়ে নেবার জন্য যেই বিশেষ ব্যবস্থা করে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন গড়ে তোলেন বা গড়ে তোলবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেন, সেটি হচ্ছে মূলত আঞ্চলিকতাবাদ। পরিশেষে বলা যায়, বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা থাকার পরেও বিভিন্ন অঞ্চলকেন্দ্রিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে যা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট, তাই আঞ্চলিকতাবাদ। আঞ্চলিকতাবাদ গড়ে উঠেছে সেটি আমরা বলেছি, কিন্তু কেন আঞ্চলিকতাবাদ গড়ে উঠেছে বা গড়ে উঠছে তার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। সে কারণগুলি আমরা একে একে জানব। আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার মূল কারণই হলো একটি নির্দিষ্ট অঞ্চলের কতিপয় রাষ্ট্র পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হবে এবং আন্তর্জাতিক সংগঠনে ঐক্যবদ্ধভাবে ওই অঞ্চলের স্বার্থের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান রয়েছে। একটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। আজকের এই আধুনিক বিশ্বে, যোগাযোগ প্রযুক্তির বিশ্বে, কোনো একটি একক রাষ্ট্রই তার নিজের উপর নির্ভর করে, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা ছাড়া একা একা সমৃদ্ধি এবং শান্তিপূর্ণ অবস্থা লাভ করতে পারে না। অর্থাৎ আধুনিক জাতীয় রাষ্ট্রগুলি পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে এবং সুষ্ঠু সুন্দর পরিচালনার জন্য পারস্পরিক নির্ভরশীলতা অত্যাবশ্যক একটি ব্যাপারে পরিণত হয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্রেরই অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভরশীলতা থাকার কারণে, যেহেতু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়, অন্যের উপর নির্ভর করতে হয়, তাহলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারলে সেটি সংশ্লিষ্ট সকল রাষ্ট্রের জন্যই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সহজতর হয়ে ওঠে। তার পরিবর্তে আমরা বলতে পারি আঞ্চলিক ঐক্য। কোনো একটি অঞ্চলের সবগুলি রাষ্ট্র বা অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলি যদি পারস্পরিক ঐক্য বজায় না রাখে, পরস্পর যদি নানা রকম দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাহলে এই দ্বন্দ্বে লিপ্ত থেকে, যুদ্ধে লিপ্ত থেকে অথবা ঐক্যের বাইরে থেকে কোনোভাবেই সমৃদ্ধি অর্জন করা সম্ভব হয় না। এই জন্যে যেহেতু পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে সামনে এগিয়ে যেতে হয়, সেক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। আর অনৈক্য সবসময় উন্নয়নের অন্তরায়ী, আর ঐক্য হচ্ছে উন্নয়নকে ত্বরান্বিত করে। সেক্ষেত্রে আঞ্চলিক ঐক্য থাকলে রাষ্ট্রগুলি সহজে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে। এই কারণে আঞ্চলিকতাবাদ গড়ে উঠেছে, এটা আমরা বলতে পারি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে একটি অত্যন্ত বড় কারণ হিসেবে কাজ করে। দুইটি রাষ্ট্রের মধ্যে যদি কোনো রকম অনৈক্য, যুদ্ধ অথবা অনাস্থার পরিবেশ তৈরি হয়, আঞ্চলিকতাবাদের ভিত্তিতে গড়ে ওঠা সেই সংগঠনটি তখন দ্বিপাক্ষিক সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে ক্ষেত্রে দ্বন্দ্ব বা বিরোধের বিষয়টি যুদ্ধে রূপান্তরিত হতে পারত, সেক্ষেত্রে আঞ্চলিকতাবাদের ভিত্তিতে গড়ে ওঠা সংগঠনের মধ্যস্থতায় অথবা প্রভাবে অথবা তার ইতিবাচক ভূমিকার কারণে সেখানে দ্বিপাক্ষিক সমস্যাটি তিরোহিত হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে সামনের দিকে এগিয়ে যাওয়া সহজ বা সম্ভব হয়। আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে আরও একটি কারণ হচ্ছে সভ্যতার ঐক্য। অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলেরই ইতিহাস খুঁজলে দেখতে পাওয়া যায় ওই অঞ্চলের মধ্যে একটি একক সভ্যতার ছোঁয়া পাওয়া যায়। একই অঞ্চলে বা একই এলাকায় পাশাপাশি অবস্থিত হওয়ার কারণে কোনো একটি বিশেষ সভ্যতার দ্বারা ওই সকল আঞ্চলিক রাষ্ট্রগুলি বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকে। এই সভ্যতার দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে পরস্পরের সামাজিক সাংস্কৃতিক গঠন, মানসিক গঠনের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে থাকে। এই কারণেও আঞ্চলিক ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলে, তার মাধ্যমে কাজ করে নিজেদের মধ্যে উন্নয়নের কাজ করে যাওয়া সহজ হয়, যেটি পৃথিবীর এক অঞ্চলের একটি রাষ্ট্রের দ্বারা বা রাষ্ট্রের মাধ্যমে
পৃথিবীর অপর প্রান্তের আরেকটি রাষ্ট্রের সঙ্গে ওইভাবে যুক্ত হওয়া বা মানসিক ঐক্য গঠন করা সম্ভব হয় না, যেটি পরস্পর পাশাপাশি বা কাছাকাছি অঞ্চলে অবস্থিত রাষ্ট্রের মাধ্যমে সম্ভব হয়। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি আরও একটি বড় কারণ। আজকের এই তথ্য প্রযুক্তির যোগাযোগের বিশ্বে, বিশ্বায়নের এই যুগে পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো রাষ্ট্রের পক্ষে একা চলা সম্ভব নয়। সে রাষ্ট্র যত বৃহৎ, শক্তিশালী বা সম্পদশালী হোক না কেন, তাকে অন্যান্য রাষ্ট্রের উপর অনেক কারণে নির্ভর করতে হয়, সহযোগিতার জন্য তার প্রয়োজন হয়। এক্ষেত্রে একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলি পারস্পরিক সহযোগিতা লাভের জন্য বা সহযোগিতা প্রাপ্তির জন্যে আঞ্চলিকতাবাদের মাধ্যমে আঞ্চলিক সংগঠনগুলি গড়ে তুলছে, যেখানে পারস্পরিক সহযোগিতা করার একটি প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, পারস্পরিক সহযোগিতা পাওয়া সহজ হচ্ছে। আন্তর্জাতিক সংগঠনে স্বার্থের প্রতিনিধিত্ব করা। একটি রাষ্ট্র শক্তিশালী হলেও অনেক সময় এমন হয় যে আন্তর্জাতিক সংগঠনে তার পক্ষে একা বার্গেনিং করে কোনো স্বার্থ উদ্ধার করা বা স্বার্থ আদায় করা বা তার রাষ্ট্রের বা তার অঞ্চলের জনগণের স্বার্থ আদায় করা সম্ভব হয় না। যখন সে আন্তর্জাতিক কোনো সংগঠনে বা প্রতিষ্ঠানে ওই একই অঞ্চলের কয়েকটি রাষ্ট্র বা বেশ কিছু রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে তাদের অধিকারের জন্য সোচ্চার হয়, তাদের যুক্তি উপস্থাপন করে বক্তব্য তুলে ধরে, অনেক বেশি মানুষের প্রতিনিধিত্ব হয় বলে, বেশ কিছু রাষ্ট্রের একসঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াস বা প্রচেষ্টা থাকে বলে সেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, অনেক বেশি শক্তিশালী অবস্থান পায়। এটি কেবল আঞ্চলিকতাবাদের মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব হয়, আর এই কারণেও আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার একটি ঘটনা ঘটে। রাজনৈতিক ঐক্য আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে একটি বড় কারণ। এই গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায়, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় গণতন্ত্রের আজ জয় জয়কার। সাধারণভাবে এক মনা বা একই মতাদর্শের, কাছাকাছি মতাদর্শের অনুসারী রাষ্ট্রগুলো একটি আঞ্চলিক সংগঠন গড়ে তুলতে পারে। সাধারণভাবে পুঁজিবাদের অনুসারী বা পুঁজিবাদী বিশ্বাসী রাষ্ট্রগুলি আঞ্চলিক সংগঠন গড়ে তুলতে পারে। আবার পুঁজিবাদের বাইরে থাকে পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ত হওয়া তার পক্ষে সম্ভব হয় না। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শের ঐক্য বা রাজনৈতিক ব্যবস্থার ঐক্য থাকলে আঞ্চলিকতাবাদ গড়ে ওঠে, এবং এটি আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে একটি কারণ হিসেবে কাজ করে। ভৌগোলিক স্বার্থ রক্ষাও আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার একটি বড় কারণ। একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলি একই ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে। রাজনৈতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, জীবনযাত্রার ধরন, সাংস্কৃতিক ঐক্য, এইসব যেহেতু বজায় থাকে, একই ধরনের হয়, এই সকল রাষ্ট্রের সকল নাগরিকের এই উক্ত ভৌগোলিক এরিয়ায় অবস্থিত সবগুলি রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যে সবগুলি রাষ্ট্র কম্বাইন্ড বার্গেনিংয়ে লিপ্ত হতে পারে, সেই জন্যও আঞ্চলিকতাবাদ গড়ে উঠে থাকে। আরেকটি ভালো কারণ হচ্ছে পিছিয়ে পড়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন। অনেক ক্ষেত্রেই দেখা যায় আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার পেছনে অথবা আঞ্চলিক সংস্থা বা সংগঠন গড়ে ওঠার পেছনে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলি বা পিছিয়ে পড়া অঞ্চলের দেশগুলি একটি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়। অনেক ক্ষেত্রে এমন হয় যে উন্নত রাষ্ট্রগুলিও তাদের পারস্পরিক একই অঞ্চলের অবস্থিত পারস্পরিক রাষ্ট্রগুলি মিলে তাদের স্বার্থের জন্যে বিশেষ ধরনের ঐক্য লাভ করে। এই ব্যবস্থাটি বিশেষ করে কার্যকর হয় যখন পিছিয়ে পড়া অঞ্চলের রাষ্ট্রগুলি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তখন আন্তর্জাতিক অঙ্গনে অথবা আঞ্চলিক পর্যায়ে তাদের বার্গেনিংয়ের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন করা অনেক সহজতর হয়ে পড়ে। এই জন্যে আঞ্চলিকতাবাদ গড়ে ওঠে। আঞ্চলিকতাবাদ গড়ে ওঠার আরও একটি ভালো কারণ হচ্ছে ঐতিহাসিক কারণ। একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ঐতিহাসিক ঐক্য তাদের মধ্যে পরিলক্ষিত হয়। একই ধরনের জীবনযাত্রা,
এমন অনেক রাষ্ট্র রয়েছে যেগুলি ঐতিহাসিকভাবে পূর্ববর্তীকালে একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল অথবা একটি রাষ্ট্রের অধীনে ছিল। যেমন আমরা কমনওয়েলথ কথা বলতে পারি। কমনওয়েলথের অধিভুক্ত সবগুলি রাষ্ট্রই একসময় ব্রিটিশ শাসনাধীনে ছিল। এই জন্যে ব্রিটিশ পূর্ববর্তীতে ব্রিটিশ শাসনাধীনে থাকা রাষ্ট্রগুলি কোনো একই অঞ্চলে অবস্থিত হলে তারা ঐতিহাসিক কারণে একটি বিশেষ আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তোলে তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্বস্তি এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্য কাজ করতে পারে। সেই জন্য আঞ্চলিকতাবাদ গড়ে ওঠে। আঞ্চলিক অনেক প্রতিষ্ঠানের কথা আমরা জানি, যেটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেটি হচ্ছে সার্ক। বাংলাদেশের সঙ্গে এই প্রতিষ্ঠানটির সম্পর্ক অত্যন্ত সুনিবিড় এবং আমরা সবাই জানি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন থেকে এই সার্ক গঠিত হয়। আমরা প্রথমে জেনে নিই সার্ক আসলে কি। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, মানে দক্ষিণ এশীয় একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে সার্ক। কোন প্রেক্ষাপটে সার্ক গঠিত হয়েছিল? 1977 থেকে 1980 সালের মধ্যে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ এশীয় দেশগুলির নিকট প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য 1981 সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় 7টি দেশের প্রতিনিধিগণ বৈঠকে মিলিত হন। পরবর্তীতে কাঠমান্ডু, ইসলামাবাদ, ঢাকা ও সর্বশেষ নয়াদিল্লিতে সচিব পর্যায়ে বৈঠকের পর 1985 সালের 7-8 ডিসেম্বর 7টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের ঢাকায় এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্ক নামক সংস্থাটি গঠিত হয়। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। প্রতিষ্ঠাকালে সার্কের 7টি সদস্য থাকলেও বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। এই 8টি সদস্য দেশ ছাড়াও সার্কের বেশ কয়েকটি পর্যবেক্ষক দেশ ও সংস্থা রয়েছে। যে কোনো আঞ্চলিক প্রতিষ্ঠানেরই কার্যক্রম সম্পর্কে জানবার জন্যে, সদস্যপদ লাভ করবার জন্যে অনেক অন্যান্য রাষ্ট্রের বা সংস্থার আগ্রহ থাকতে পারে। সেই আগ্রহের ভিত্তিতে যে কোনো রাষ্ট্রকে যদি সদস্যপদ দিতে হয়, সেই সদস্যপদ দেওয়ার আগে তাদেরকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়। সেদিক থেকে সার্কের এ যাবৎ পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে 7টি দেশ ও সংস্থা। 1 নম্বর হচ্ছে চীন, 2 নম্বর জাপান, 3 কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস ও ইউরোপিয়ান ইউনিয়ন। সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সার্কের সদস্য রাষ্ট্রগুলি তাদেরকে পারস্পরিক সহযোগিতা করবে, এটি হচ্ছে সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত অনেকগুলি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সার্কের এই শীর্ষ সম্মেলনগুলির সবগুলি শীর্ষ সম্মেলনের ভিত্তিতে সময়ে সময়ে সার্কের অনেকগুলি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাই কৃষি, স্বাস্থ্য ও জনসেবা, আবহাওয়া, ডাক ও টেলিযোগাযোগ, মাদকদ্রব্য পাচার ও অপব্যবহার রোধ, পল্লী উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, টেলিযোগাযোগ, যাতায়াত ও যানবাহন, নারী উন্নয়ন, অডিও ভিজুয়াল বিনিময়, সংগঠিত পর্যটন, ডকুমেন্টেশন কেন্দ্র,
স্কলারশিপ ও ফেলোশিপ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, যুব স্বেচ্ছাসেবক বিনিময়, আন্তর্জাতিক অর্থনীতির বিষয় এবং এনজিও বিষয়ক। এই সবগুলি ক্ষেত্রে সার্ক সদস্যভুক্ত দেশগুলি পরস্পরকে সহযোগিতা করবার জন্যে কমিটেড বা প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো সংগঠনেরই কার্যক্রম পরিচালনার জন্যে কিছু মূলনীতি দরকার হয়, সেটি আঞ্চলিক প্রতিষ্ঠান হোক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান হোক। সেই হিসাবে সার্কেরও কিছু মূলনীতি রয়েছে, অর্থাৎ যে সকল মূলনীতির ভিত্তিতে একটি প্রতিষ্ঠান কাজ করে। সার্কের মূলনীতির প্রধান বিষয়গুলি হচ্ছে, সার্ক যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেবে, অর্থাৎ সার্কের সকল সিদ্ধান্তই সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে হবে। কোনো একক রাষ্ট্র বা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্বিতীয় মূলনীতিটি হচ্ছে, সার্কে কোনো ফোরামে দ্বিপক্ষীয় কোনো বিষয় তোলা যাবে না, অর্থাৎ দ্বিপক্ষীয় বিরোধপূর্ণ বিষয়গুলি এই সংস্থায় তোলা যাবে না, বা এই সংস্থা দ্বিপক্ষীয় বিষয় সুরাহা করবার জন্য, দ্বিপক্ষীয় বিরোধ মীমাংসা করবার জন্য কোনো কাজ করবে না। তৃতীয়ত, প্রত্যেকটি সদস্য রাষ্ট্র পরস্পরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করবে, কেউ কারোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তদুপরি তারা পারস্পরিক লাভালাভের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। এই অঞ্চলের দেশগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে সার্ক ভূমিকা পালন করবে। তাহলে আমরা 4টি মূলনীতি দেখতে পাচ্ছি। এই অঞ্চলের দেশগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রাখার মানে হচ্ছে, প্রত্যেকটি রাষ্ট্রই তার জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরাপদ, সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ জীবন গঠন করবার জন্যে যে ধরনের প্রয়োজন বোধ করবে, এ সকল বিষয় নিয়ে সার্কের সবগুলি সদস্য রাষ্ট্র সহযোগিতা করবে। এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে সার্কের সবগুলি সদস্য রাষ্ট্র। সকল প্রতিষ্ঠানেরই কার্যক্রমের একটি মূল্যায়ন থাকে, মূল্যায়ন করা হয়। সেই দিক থেকে সার্কেরও কার্যক্রমের মূল্যায়ন রয়েছে। সার্কের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন যেমন রয়েছে, তেমন নেতিবাচক মূল্যায়নও রয়েছে, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের মূল্যায়নের মধ্যে সফলতা বা ব্যর্থতা একটি অনিবার্য বিষয়। কোনো প্রতিষ্ঠানই শতভাগ সাফল্য অর্জন করতে পারে না, আবার কোনো প্রতিষ্ঠানই শতভাগ ব্যর্থ হয় না। শতভাগ ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানটি আর অস্তিত্ব নিয়ে টিকেই থাকতে পারে না। সে কারণেই সার্কের অনেক সাফল্য রয়েছে, অনেক ব্যর্থতাও রয়েছে। আমরা দেখিনি সার্কের সাফল্যের তালিকাটি কীরকম। গত 3 দশকের বেশি সময়ে সার্ক কিছু প্রশংসনীয় কাজ করেছে, যেমন সন্ত্রাস দমনে সমঝোতা দলিলে স্বাক্ষর করেছে। মানে সার্কের সদস্যভুক্ত সবগুলি রাষ্ট্রই এই মর্মে ঐক্যবদ্ধ হয়ে ঐকমত্য পোষণ করেছে যে তারা কোনো রাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে দেশের বাইরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদকে কোনো রকম প্রশ্রয় দিবে না। এই মর্মে তারা একটি দলিলে স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সৃষ্টি সার্কের একটি অত্যন্ত বড় সাফল্য। তারা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তার জন্য একটি কেন্দ্র গড়ে তুলেছেন, যেখানে কোনো একটি বিশেষ সদস্য রাষ্ট্রে যদি বড় ধরনের দুর্ভিক্ষ বা মহামারী দেখা দেয়, খাদ্য সংকট দেখা দেয়, তারা সার্কের এই সংস্থার মাধ্যমে উক্ত রাষ্ট্রকে সহযোগিতা করে সংকট দূরীকরণের প্রয়াস নেবে। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে সার্কে যত সাফল্য এসেছে তার মধ্যে এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি সাফল্য হচ্ছে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে। এশিয়ান হাইওয়ের মাধ্যমে সার্কভুক্ত সবগুলি দেশে প্রায় যুক্ত হওয়ার মতো অবস্থায় উপনীত হয়েছে। আরও বেশি অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তিগত যোগাযোগের ক্ষেত্রে তারা অনেক বেশি অগ্রগতি লাভ করেছে। এটি একটি বিরাট সাফল্য সার্কের।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার জন্য সার্ক সাপটা এবং সাফটা গঠন করেছে, অর্থাৎ সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া ও সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া গঠন করেছে। সার্কের জ্বালানি কেন্দ্র প্রতিষ্ঠা, এটি সার্কের একটি উল্লেখযোগ্য সাফল্য। পরিবেশ উন্নয়নের জন্য সার্ক অনেক ভূমিকা রেখেছে এবং এক্ষেত্রে পরস্পরকে সদস্য রাষ্ট্রগুলি পরস্পরকে সহযোগিতা করে যাচ্ছে, যেটি দক্ষিণ এশীয় অঞ্চলে পরিবেশ রক্ষা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্কের সাফল্যের ক্ষেত্রে এটি একটি মাইলফলক। সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনোটা বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত, কোনোটা ভারত মহাসাগর উপকূলে অবস্থিত। এই অঞ্চলে হিমালয় পর্বতের মতো বিরাট পর্বত শ্রেণী রয়েছে। এই প্রাকৃতিক অবস্থার কারণে অনেক সুফল যেমন আমরা পেয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে প্রাকৃতিক নানা দুর্যোগেরও সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে সহযোগিতার জন্য আবহাওয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার কারণে কোনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পূর্বাভাস যখন দিতে পারা যায়, তখন অনেক বড় বিপর্যয় থেকে কোনো একটি বিশেষ অঞ্চল বা রাষ্ট্রের জনগণকে রক্ষা করা সম্ভব হয়। সার্কের এই আবহাওয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত না হলে এক্ষেত্রে হয়তো আমাদেরকে অনেক বেশি জীবন এবং সম্পদের হানি মেনে নিতে হতো, স্বীকার করতে হতো। গণমাধ্যম সেক্টরে পারস্পরিক সহযোগিতা, এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য সাফল্য সার্কের। সবগুলি রাষ্ট্রেই গণমাধ্যম আজ অত্যন্ত ভালোভাবে কাজ করতে পারে। কোনো রাষ্ট্রে যদিও গণমাধ্যমকে একটু চেপে ধরে রাখার মতো প্রবণতা লক্ষ্য করা যায়, এক্ষেত্রেও সার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, যেন সকল রাষ্ট্রে সবগুলি রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এই জন্য প্রতিটি রাষ্ট্র সার্কের মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করে যাচ্ছে। আঞ্চলিক দারিদ্র্য প্রোফাইল প্রস্তুতকরণ, যেহেতু সার্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের মধ্যে এটিও একটি যে এই অঞ্চল থেকে দারিদ্র্য দূরীকরণ করা হবে, অর্থাৎ সার্কভুক্ত রাষ্ট্রগুলির নাগরিকদের দারিদ্র্য মুক্তির একটি ব্যবস্থা সার্কের মাধ্যমে করার চেষ্টা থাকবে। তাহলে সঙ্গত কারণে আমরা বুঝতে পারি দারিদ্র্য দূরীকরণ করতে হলে দারিদ্র্যের মাত্রা, দারিদ্র্যের পরিমাণ, দারিদ্র্যের ধরন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য করণীয় এ সংক্রান্ত একটু তথ্যভিত্তিক ব্যবস্থা আমাদের কাছে থাকতে হবে। এটির জন্য সার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি আঞ্চলিক দারিদ্র্য প্রোফাইল প্রস্তুতকরণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে দারিদ্র্য সম্পর্কে এই সকল বিষয় চিহ্নিত করে যথাযথ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য প্রচেষ্টা গ্রহণ করা যায় বা গ্রহণ করা হয়। দারিদ্র্য বিমোচন সার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। সার্কের মাধ্যমে নানা ধরনের প্রচেষ্টার মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের জনগণের জীবন থেকে দারিদ্র্য অনেক বেশি দূরীভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদের মাথাপিছু আয় আজ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সার্কের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করেছে। সার্ক অন্যান্য সাফল্যের পরে সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সার্কের প্ল্যাটফর্মকে ব্যবহার করার সুযোগ পাওয়ার কারণে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগের দ্বার আজ অবারিত হয়েছে। সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সার্কের সদস্যভুক্ত রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিগণ যারা সামাজিক সমস্যা সমাধান এসব বিষয় নিয়ে কাজ করেন, সংস্কৃতি নিয়ে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করেন, তারা সার্কের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেক বেশি পারস্পরিক বিনিময়ের সুযোগ পেয়েছেন বিভিন্ন রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে। এই পারস্পরিক বিনিময়ের মাধ্যমে নিজেদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন।
আমরা আগেই বলেছি যে কোনো প্রতিষ্ঠানেরই কেবল সাফল্যই নয়, তার সঙ্গে ব্যর্থতাও থাকে, দুটি মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। সেদিক থেকে সার্কের অনেক ব্যর্থতা রয়েছে, যে কোনোভাবে অস্বীকার করা যায় না। জনসংখ্যায় সার্ক বিশ্বের আঞ্চলিক সংগঠন হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন আসিয়ানের মতো সফলতা অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে সার্কের ব্যর্থতার অন্যতম কারণ সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের আঞ্চলিক মতানৈক্য দূর করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে অনীহা বা তা করার ব্যাপারে তাদের অযোগ্যতা এবং পাক ভারত রাজনৈতিক বিরোধ। সার্কের ব্যর্থতাগুলো যদি আমরা একে একে বলি তাহলে বলতে পারি পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্ব, অর্থাৎ সার্কের মতো প্রতিষ্ঠান 3 দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত হলেও সার্কভুক্ত সদস্য দেশগুলো অদ্যাবধি তাদের মধ্যকার পরস্পর অবিশ্বাস ও দ্বন্দ্বকে দূরীভূত করতে পারেনি। এটি সার্কের একটি বিরাট বড় ব্যর্থতা। দ্বিপাক্ষিক সমস্যা রয়ে গেছে, এটি সার্কের অবশ্য মূলনীতির একটি দুর্বলতা। দ্বিপাক্ষিক কোনো বিষয় সার্কের কোনো ফোরামে উত্থাপিত হতে পারে না, আলোচনা করা যায় না বলে দ্বিপাক্ষিক সমস্যা আজও বিদ্যমান। আর দ্বিপাক্ষিক সমস্যা সার্কের একটি বিরাট বড় ব্যর্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। বৈশিষ্ট্যগত বাধা সার্কের সফলতার একটা বিরাট অন্তরায় বা বিরাট একটি ব্যর্থতা। বৈশিষ্ট্যগত বাধা বলতে দক্ষিণ এশীয় অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান, অশিক্ষা এবং শিক্ষাহীনতা এবং কুসংস্কারাচ্ছন্নতার কারণে সার্কের সবগুলি দেশই পরস্পরে দ্বন্দ্বলিপ্ত থাকার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে থাকে। সে ভূমিকাটি অবশ্যই নেতিবাচক। যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ যদি কোনো রকম ধর্মীয় উস্কানির মাধ্যমে জনমতকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে, এটি তাদের পক্ষে অত্যন্ত সহজ একটি কৌশল হিসাবে ব্যবহৃত হতে আমরা বারবারই দেখতে পাই। এই যে জনগণকে এত সহজে ধর্মীয় আবেগের ধোঁয়া তোলে একটি বিশেষ অবস্থায় উপনীত হতে সহজভাবেই পারা যায়, এটির মূল কারণ হচ্ছে এই অঞ্চলের জনগণের যথার্থ আধুনিক শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত না থাকার কারণে, আধুনিক জীবনযাপন না থাকার কারণে। অর্থাৎ উপযুক্ত শিক্ষা ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করা যেত, উপযুক্ত শিক্ষায় যদি জনগণকে শিক্ষিত করা যেত, তাহলে এত সস্তা কৌশলে জনগণকে কোনো একটি দিকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আঞ্চলিক বাণিজ্যের ব্যর্থতা সার্কের একটি বিরাট ব্যর্থতার মধ্যে পড়ে। আমরা পৃথিবীর বিভিন্ন আঞ্চলিক সংগঠনের ক্ষেত্রে তাদের মধ্যে পারস্পরিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সফলতা দেখতে পাই। যেমন বেশ কিছুদিন আগেই আমরা জানি, বেশ কয়েক বছর আগের তথ্যই, ইউভুক্ত দেশগুলি তাদের মধ্যে তাদের টোটাল বাণিজ্যের 66%-এরও বেশি করে থাকে। আসিয়ান যেখানে 20%-এর মতো বাণিজ্য পরস্পর আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে করে, সেক্ষেত্রে সার্কের সদস্যভুক্ত দেশগুলির পারস্পরিক বাণিজ্যের পরিমাণ 5 থেকে 10%-এর বেশি নয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সার্কভুক্ত দেশগুলির জনগণের জন্য। নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে যদি আমরা সফলতা লাভ করতে পারতাম, তাহলে আমাদের সদস্যভুক্ত সবগুলো দেশের জনগণের জীবনমান উন্নয়ন হয়তো আরও অনেক বেশি সহজ হতো। দারিদ্র মুক্তির ব্যর্থতা সার্কের একটি বিরাট বড় ব্যর্থতা। যেহেতু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা আসেনি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা না আসলে দারিদ্র মুক্তি খুব সহজ কাজ হয় না। সাক্ষরায়নে ব্যর্থতা সার্কের একটি বড় ব্যর্থতা। শিশুকন্যা অধিকারের ব্যর্থতা আরেকটি উল্লেখযোগ্য বড় ব্যর্থতা। পাকিস্তানের একটি শীর্ষ সম্মেলনে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো একটি প্রস্তাব করেছিলেন শিশুকন্যা অধিকারের জন্য যেন সার্ক বিশেষ ব্যবস্থা গঠন করে। সেই মতে সার্ক সদস্যভুক্ত দেশগুলির সরকার প্রধানগণ বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানগণ একমত হয়েছিলেন, কিন্তু আজও দক্ষিণ এশীয় অঞ্চলের এই সংস্থার সদস্যভুক্ত দেশগুলির
শিশুকন্যাদেরকে যৌনকর্মী হিসেবে ব্যবহার করা হয়, তাদেরকে শিক্ষা জীবন রেখে পথকন্যা পথশিশু হিসেবে রাস্তায় ঘুরে বেড়াতে হয়, অধিকারের জন্যে শিশু শ্রমিক হিসেবে নিয়োগ নিয়ে কাজ করতে হয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সার্কের ব্যর্থতার কারণে। নিরাপত্তা সমস্যা সার্কের একটি বড় সমস্যা। নিরাপত্তার ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। পারস্পরিক অবিশ্বাস থাকার কারণে এমনও অনেক অভিযোগ করতে দেখা যায়, বিশেষজ্ঞগণ বলে থাকেন শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যকার পারস্পরিক বিরোধের কারণে একটি রাষ্ট্র গোপনে আরেকটি রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দিয়ে থাকে। যেখানে পারস্পরিক নিরাপত্তার জন্য সহযোগিতা করার কথা ছিল, সেখানে তারাই যখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন নিরাপত্তার বিষয়টি কতটা ভঙ্গুর হয়ে পড়ে সেটা আমরা বুঝতে বাকি থাকে না। রাজনৈতিক অস্থিরতা ও যোগ্য নেতৃত্বের অভাব সার্কের সফলতার ক্ষেত্রে একটি বিরাট বড় বাধা বা একটা বড় ব্যর্থতা হিসাবে আমাদের সামনে প্রতীয়মান হয়। আমরা লক্ষ্য করে দেখতে পারি সার্কের প্রত্যেকটি দেশেই, সার্কভুক্ত সদস্যভুক্ত প্রত্যেকটি দেশই রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ার মতো। পাকিস্তান অনেক বেশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে লিপ্ত। বোমাবাজি, সন্ত্রাসবাদ, এই জাতীয় নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা আজ একটি সুদূর পরাহত বিষয়ে পরিণত হয়েছে। আর এই রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত, সেটি হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। আমাদের এই সার্কভুক্ত দেশগুলির নেতৃত্বকে অনেক বেশি আধুনিক, অনেক বেশি উদার মানসিকতা সম্পন্ন এবং অনেক বেশি মানবিক বিবেচনাবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠলে আমরা আশা করি আমাদের এই রাজনৈতিক অস্থিরতাবোধ এবং আমাদের যে সন্ত্রাসবাদ এবং নানা রকম অস্থিরতা রয়েছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। সন্ত্রাসবাদ রোধে ব্যর্থতা সার্কের একটি বিরাট বড় ব্যর্থতা। ইতিমধ্যে আমি উল্লেখ করেছি সার্কভুক্ত বেশিরভাগ ক্ষেত্রে দেশের ভিতরেই অভ্যন্তরীণ বিষয়ই সন্ত্রাসবাদ একটি বিরাট বিষয় হিসেবে কাজ করে থাকে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ কয়েক বছর আগে মাত্র পরিসমাপ্তি ঘটেছে। যুগের পর যুগ শ্রীলঙ্কাকে এই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবেলায়, যুদ্ধের মোকাবেলা করতে গিয়ে তার অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন অনেক বেশি ব্যাহত হয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদ অভ্যন্তরীণ জীবনযাত্রাকে অত্যন্ত অতিষ্ঠ করে তুলেছে। ভারতের সন্ত্রাসবাদ উল্লেখযোগ্যভাবে উপস্থিত রয়েছে। বাংলাদেশে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠবার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভূমিকার কারণে সেটি যদিও প্রকাশিত হতে পারে না। বিশেষজ্ঞগণ বলে থাকেন সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে উঠবে। তারা এখনও বিলুপ্ত হয়নি, কেবল ঘাপটি মেরে বসে আছে সুযোগের অপেক্ষায়। নারী ও শিশু পাচার দক্ষিণ এশিয়ার বা সার্কভুক্ত দেশগুলির মধ্যে একটি মারাত্মক সমস্যা হিসেবে কাজ করে। এই নারী ও শিশু পাচার রোধে দক্ষিণ এশীয় দেশগুলি যথাযথভাবে কোনো ব্যবস্থা নিতে বা গ্রহণ করতে পারেনি বলে এটি একটি বিরাট ব্যর্থতা হিসাবে আমাদের সামনে প্রতীয়মান হয়। সার্কের ব্যর্থতার আরও একটি অন্যতম কারণ হচ্ছে আধিপত্য বিস্তারের মনোভাব। এক্ষেত্রে নিষ্ঠুরভাবে উল্লেখ করতে হয় যে ভারত পাকিস্তান পরস্পর আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে কাজ করে। বিশেষত ভারত তাদের অত্যন্ত বিশাল রাষ্ট্র এবং সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র হওয়ার কারণে যুক্তির তোয়াক্কা না করে অযৌক্তিকভাবে আধিপত্য বিস্তারের মানসিকতা রাখে। তারা বড় ভাইসুলভ আচরণ করে, যে কারণে অন্যান্য রাষ্ট্রগুলি, সার্কভুক্ত অন্যান্য দেশগুলি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুন্দরভাবে উন্নয়নের প্রতি এগিয়ে যেতে পারে না। উপাঞ্চলিক জোট। উপাঞ্চলিক জোট গঠন করার অর্থ হচ্ছে আঞ্চলিক জোটকে এক অর্থে
অবজ্ঞা অবহেলা করা অথবা অস্বীকার করা। যখনই সার্কের অভ্যন্তরীণ জোটভুক্ত দেশগুলির মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানকে নিয়ে একটি উপাঞ্চলিক জোট গঠন করা হয়েছে, এক অর্থে কোনো বিশেষজ্ঞের মতে এই উপাঞ্চলিক জোট গঠন করার মাধ্যমে সার্ককে মৃত ঘোষণা করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, তবু সার্কের কার্যকারিতাকে যে অনেকাংশে অস্বীকার করা হয়েছে, এ বিষয়টি কোনোভাবেই অস্বীকার করা যায় না। ত্রুটিপূর্ণ সনদ সার্কের ব্যর্থতার জন্য অনেক বেশি দায়ী। যেমন আমরা মূলনীতির মধ্যে উল্লেখ করেছিলাম যে দ্বিপক্ষীয় কোনো বিষয় সার্কে উত্থাপিত হতে পারবে না। এটি একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ নীতি। একটি জোটভুক্ত কোনো রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সমস্যা উত্থাপিত হতেই পারে, দ্বিপক্ষীয় সমস্যা দেখা দিতেই পারে, কিন্তু সেই সমস্যাটিকে দ্বিপক্ষীয় পর্যায়ে সমাধান করা সম্ভব হলে সেটি ভালো। কিন্তু দ্বিপক্ষীয় সমস্যা সবসময় কেবল সংশ্লিষ্ট দুটি পক্ষের মাধ্যমে সমাধান করা কঠিন হয়, কারণ দুটি পক্ষের মধ্যে পারস্পরিক অনাস্থা এবং অবিশ্বাস কাজ করতে থাকে। সেক্ষেত্রে এই সমস্যাটি সমাধান করার একটি ভালো উপায় বা প্রক্রিয়া হচ্ছে তৃতীয় পক্ষ এসে সহযোগিতা করা। যদি সেটি উক্ত দুটি রাষ্ট্রেরই আস্থাভাজন কোনো আঞ্চলিক জোট হয় বা জোট কর্তৃপক্ষ হয়, তাহলে সেটি অনেক বেশি সহজ হয়। তো সার্কের এই মূল নীতির ত্রুটির কারণে এটি সম্ভব হচ্ছে না। তো ব্যর্থতার বিষয়ে আমরা উল্লেখ করেছি, সার্কের অনেক ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতার অনেকগুলি কারণ রয়েছে। বিশেষজ্ঞরা সার্কের ব্যর্থতার কারণসমূহকে 3 দিক থেকে চিহ্নিত করেছেন: 1 রাজনৈতিক সমস্যা, 2 নেতৃত্বের সমস্যা, 3 কাঠামোগত সমস্যা। তবে সার্কের ব্যর্থতার মূল কারণ পাক ভারত রাজনৈতিক বিরোধ। কাশ্মীর ও পারমাণবিক ইস্যু নিয়ে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে, ফলে বিঘ্নিত হচ্ছে সার্কের সামগ্রিক গতিধারা। শুধু ভারত এবং পাকিস্তানের পারস্পরিক বিরোধের কারণে সার্ক আজ অনেক বেশি অকার্যকর একটি আঞ্চলিক সংস্থায় পরিণত হয়েছে। তাছাড়া দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্যগত বাধাও সার্কের সফলতার অন্যতম অন্তরায় হিসাবে কাজ করে। সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার কারণে এই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা, বিরোধ, অবিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি প্রকাশ্য বৈরিতাও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে। সার্কের ব্যর্থতার আরও একটি বড় কারণ ভারতের প্রভুসুলভ মানসিকতা বা বড় ভাই সুলভ মানসিকতা। সার্ক কার্যকর হতে পারবে এমনটি যদি আমরা আশা করি, তাহলে সার্ক সদস্যভুক্ত সবগুলি রাষ্ট্রকেই পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে সার্কভুক্ত দেশগুলোর জনগণের উন্নয়ন সমৃদ্ধিকে মাথায় রেখে সবগুলি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি শান্তিপূর্ণ অঞ্চল এবং জোট হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করতে হলে সবাইকে সমমর্যাদার ভিত্তিতে শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখবার জন্য মানবিক বিবেচনা বোধ নিয়ে সবগুলি রাষ্ট্র কাজ করতে হবে। সবচেয়ে বেশি উপযুক্ত ভূমিকা পালন করতে হবে, যৌক্তিক ভূমিকা পালন করতে হবে ভারতকে। কারণ ভারতের প্রভুসুলভ মানসিকতার কারণে অনেক যৌক্তিক বিষয় পর্যন্ত ভারত ছাড় দিতে চায় না বা ছাড় দিতে পারে না। মানবিক কারণে, যৌক্তিক কারণে যে ভূমিকাটি ভারতের পক্ষ থেকে জোটভুক্ত দেশগুলোর
অত্যন্ত বেশি কাঙ্ক্ষিত কাম্য ছিল। শুধুমাত্র আধিপত্য বিস্তারের মানসিকতার কারণে সার্ক সেই যৌক্তিক জায়গাটি পর্যন্ত গ্রহণ করতে বা দিতে পারে না। এই যৌক্তিক ছাড় যদি দেয়া না যায়, আধিপত্যবাদের মানসিকতা যদি থাকে, বড় ভাই সুলভ প্রভুত্ব সুলভ মানসিকতা যদি থাকে, তাহলে সার্ক একটি সফল আঞ্চলিক জোট হিসাবে প্রতিষ্ঠিত হওয়া কঠিন হবে। শেষত বলতে চাই, গত প্রায় 5 বছর যাবৎ সার্ক একটি অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে। এটার মূল কারণ হচ্ছে সার্ক নেতৃবৃন্দের পারস্পরিক অনাস্থা। এই মৃতপ্রায় আঞ্চলিক এই সংস্থাটিকে যদি আবার কার্যকর সংস্থায় পরিণত করতে হয়, তাহলে সবগুলি সদস্য রাষ্ট্রকে ইতিবাচক মানসিকতা নিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শান্তিপূর্ণ নিরাপদ জীবন দান করাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই অদূর ভবিষ্যতে সার্ক একটি সফল আঞ্চলিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হবে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে, আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে তাদের সুনাম ছড়িয়ে দিতে পারবে। অন্যথায় মৃতপ্রায় সার্ক আর কোনোদিন তার প্রকৃত গতিতে, যেটি গতিতে ফেরার দরকার ছিল, কাজ করা উচিত ছিল, সেখানে ফিরতে পারবে না। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।